আপনারা কি জবাব দিবেন? আমি তো বলবো আমি দেশের জন্য মারা গেছি। আসসালামু আলাইকুম। মনে পড়ে? আহ, সবাইকে নিচে নামতে বলতেছে। হ্যাঁ, আল্লাহর কাছে বলতে পারবো তো আমি দেশের জন্য মারা গেছি। আপনারা কি বলবেন? মনে পড়ে এসব নির্বাচিত দিনগুলো? কেউ খুব দেশ ইমোশনাল চালানো উচিত ছিল। না, খুব আবেগের দিন। ওই কথা বলি তো একটা নির্বাচন করলাম আমরা, এবং এই নির্বাচন ছিল হ্যাঁ ভোট না ভোটের আর জাতীয় ভোটের। জাতীয় ভোটের মধ্যে পাশ করলো বিএনপি, তারা ক্ষমতায় চলে গেল। এখন গণভোটটা তারা স্বীকার যাচ্ছে না, অস্বীকার যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, আপনারা না বলতেন গণতন্ত্রের জন্য এই দেশ, গণতন্ত্রের জন্য নির্বাচন, গণতন্ত্রের জন্য জীবন দিতে চান, গণতন্ত্রের জন্য ৭১। হ্যাঁ, ৭১ কেন, গণতন্ত্রের জন্য। তো এই যে আমাদের দেশে এরশাদ আমলে একটা অভ্যুত্থান হইল না, বা বিপ্লব যাই বলেন, যে নামই ডাকেন না কেন, কেন হয়েছিল? গণতন্ত্রের মুক্তির জন্য। আবার এই যে ৫ই আগস্টে যা কিছু হইল, এই যে একটু আগে দেখাইলাম, এক যুবক চিৎকার করে বলতেছে আপনারা নিচে নেমে আসেন। আমরা তো বলতে পারবো যে আল্লাহর কাছে, আল্লাহ দেশের জন্য মারা গেছি। কেন দেশের জন্য মরতে চাইলো? কেন এই অবস্থায় কেন গেল দেশ? এসব প্রশ্ন আসে না? যার জন্য আমরা গণতন্ত্র গণতন্ত্র বলে একটা নির্বাচন নিলাম। এখন দেখেন, গণতন্ত্র বলতে তো আপনি মাইনা নিতে হবে একটা কথা, যে এই দেশের সংবিধানের উপরে, হ্যাঁ, এই দেশের সংবিধানের উপরে জনগণ, নাহলে তো গণতন্ত্র হইল না। জনগণ সংবিধানের উপরে, এইটা তো স্বীকার যাইতেই হবে আপনাকে, নাহলে তো গণতন্ত্র হইল না। সংবিধানের মধ্যে দিয়ে যদি পুরা জনগণকে, দেশের জনগণকে চলতে হয়, তাহলে তো আপনি কোনো কিছুতে আটকায় ফেলাইলেন, জেলে তালাবন্দি করে ফেলাইলেন, তাই না? এই বইতে যা কিছু লেখা আছে এর বাইরে যাওয়া যাবে না। কিন্তু ওই সংবিধানই তো লেখা আছে, ওই সংবিধানই তো লেখা আছে জনগণই হচ্ছে সংবিধানের উপরে। তাহলে ওই জনগণ হ্যাঁ ভোটে পাশ করছে। ধৈর্য নিলাম আপনারা না চাইছেন, কিন্তু না তো ফেল করছে, হ্যাঁ পাশ করছে। তার মানে কি, জনগণ চাইছে। জনগণের এই চাওয়াটাই তো গণতন্ত্র। ধৈর্য নিলাম আপনার মতের বিরুদ্ধে গেছে, হ্যাঁ, আপনার মতের মতো হয় নাই এই গণভোট, কিন্তু জনগণ তো চাইছে, ওইটা তো পাশ করছে। জনগণের অধিকার যদি না দেন, তাহলে কি আপনাকে গণতান্ত্রিক সরকার বলা যাবে? তাহলে কি গণতন্ত্রের কোনো মর্যাদা থাকে? মুখের বলি শুধু, আমি মুখে গণতন্ত্র বলবো, কর্মক্ষেত্রে গিয়া গণতন্ত্র মানব না। আপনার মতের বাইরে যাক, তাতে কি যায় আসে? জনগণ তো চাইছে, আর জনগণই হচ্ছে সংবিধানের উপরে। সেটা যদি মাইনা না নেন, অস্থির হয়ে যাবে, পরিবেশ অস্থির হয়ে যাবে, রুখতে পারবেন না। মানুষের ভিতরে সন্দেহ ঢুকে যাবে, তো পুরোপুরি সন্দেহ ঢুকে যাবে। কি সন্দেহ? ওই যে গত 16 বছর, হ্যাঁ, 16 বছর জোর কইরা ছিল না, এই সংবিধানের দোহাই দিয়েই তো ছিল। এই সংবিধানে যা কিছু লেখা আছে, যে কেউ চাইলে ভাই মৃত্যুর আগ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকতে পারবে। অলরেডি এই যে ফারুক সাহেব, উনি বলতেছে তারেক রহমান সাহেব মৃত্যুর আগ পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবে, এরকম একটা কথা বলছে। দেখেন, মিলে গেল না? প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বলতে পারেন বর্তমানও প্রধানমন্ত্রী, যদি সংবিধান মানেন আপনি, বর্তমান সংবিধান অনুযায়ী। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো শুধু কি দেশের প্রধানমন্ত্রী, উনি আবার দলেরও চেয়ারম্যান ছিল, দলের প্রধান, আবার এদিকে দেশের প্রধান। ক্ষমতাটা কি দেখছেন? তার মানে কি জানেন, ওনার ওই যে হেলমেট বাহিনী টাহিনী সব কিছু মিলায়া প্রশাসনকে নিজের বগলে নিয়া দেশ চালাইতো। ওইভাবে কি দেশ চালানো যায়? না, ওই পথে যায়েন না কেউ, প্লিজ। ওই পথে গেলে কেউ মাইনা নিবে না তো। দেখেন ভাই ব্রাদার, গত সরকার, মানে এই যে সরকার মাত্র বিদায় নিল, ডক্টর ইউনূস স্যার, ওই আমলে বুঝছেন, আমাদের আইন শৃঙ্খলা আমরা যেমন দেখছি, তাতে কি আমরা খুশি ছিলাম? একদমই না। কিন্তু বর্তমানে এই যে গত 3 সপ্তাহে
নির্বাচিত সরকার আসার পর কি অবস্থা, আগের চেয়েও তো খারাপ, অর্থাৎ ইউনূস সরকারের চেয়েও খারাপ তারেক সরকারের আমলটা। এই আমলে আজকেও দেখছি ভোরবেলা এক পুলিশ অফিসারের ভাই পিস্তল নিয়ে চলে গেছে। কার পিস্তল? পুলিশ অফিসারের। বাইক দিয়ে যাইতেছিল সকালবেলা, 3-4 জন রাস্তা ঘিরে ধইরা মালটা নিয়ে চলে গেছে, আবার মাইকটা রোদ দিছে। একজন পুলিশ অফিসার দেখেন নিরাপদ না, আপনি আমি কি অবস্থায় আরো দেখবেন। এই যে আমি একটু দেখাই, দেখেন, এই যে দেখেন, উনি কিন্তু একজন এমপি, আব্দুল বাতেন সাহেব, জামাতের এমপি, ঢাকা 16 আসনের, ঢাকা 16 আসনের। উনি এখন নিরাপদ না, ওনার লোকজনকে মারধর করা হয়েছে মসজিদের ভিতরে। এখন ওই মসজিদের ভিতর থেকেই কথা বলতেছে। মসজিদে আসরের নামাজ পড়তে এসেছি। এখানে আসরের নামাজ শেষে উঠে আমি মুসলিমদেরকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে পাঠা দেওয়া হয় আমাকে কথা বলার জন্য। একজন এমপি বলতেছে ভিতরে একটা ভয়ানক উত্তেজনার সৃষ্টি করা হয়। এক পর্যায়ে মনে হলো তারা পূর্ব প্রস্তুতি নিয়ে এখানে এসছে এবং তারা আমাকে বাধা দেওয়াই তাদের উদ্দেশ্য। বাধা দেওয়া উদ্দেশ্য। এবং এই যে আশেপাশের লোকগুলা দেখেন না, তাদের টেলিফোন, মারধর, যা ইচ্ছা। সঙ্গী সাথী যারা এসেছিল তাদেরকে অনেকে মারধর করেছে, অনেকে আহত করেছে। আমার সঙ্গে যে ক্যামেরাম্যান, তার কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়েছে, একাধিক মোবাইল তাদের হাত থেকে কেড়ে নিয়েছে। আমি বুঝলাম না একটি গণতান্ত্রিক একজন এমপি বলতেছে, বর্তমান এমপি, একটু চিন্তা করেন। আমি জনগণের কাছে যাব, তাদের ভালো মন্দ শুনবো। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করায় আমরা ময়লের টাকা নিয়ে ওইখানে ঘটনা কি করছে জানেন? ওই যে ময়লার টাকা নেয় না, প্রত্যেক বাড়ি থেকে 100-150 টাকা করে নেয়। এই টাকার পরিমাণ মান্থলি যায়, বুঝছেন, 150 কোটি টাকা হয়ে যায়, 150 কোটি হয়ে যায়। কিন্তু যারা ওই যে পরিষ্কার করে, পরিচ্ছন্ন কর্মী, তারা কত কইরা পায় জানেন? 40 টাকা কইরা। আপনার কাছ থেকে নিচ্ছে 100 থেকে 150 টাকা কইরা। কিন্তু যারা অরিজিনাল কাজ করতেছে, নিজের হাতে ময়লা সাফ করতেছে, ওরা পায় মাত্র 40 টাকা। ওইটার প্রতিবাদ করাতে একজন এমপি কিভাবে বলতেছে, সাধারণ মানুষ হলে এক কথা ছিল। ময়লার টাকা মানুষের কাছ থেকে নেওয়া হয় 100 টাকা, 120 টাকা, 150 টাকা। কিন্তু ময়লা যারা পরিবহন করে তাদেরকে দেওয়া হয় মাত্র 40 টাকা। অবশিষ্ট টাকাগুলো এই স্থানীয় নেতৃবৃন্দ ভোগ করে। এইসব বিষয় নিয়ে পদক্ষেপ গ্রহণ করার পর থেকে তারা অনেকটা, তারপর থেকে শত্রু হয়ে গেছে স্বাভাবিকভাবে। শত কোটি টাকা তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে উনিই তো এখন প্রশাসন, তাই না? বিধান করা। আমার সঙ্গে আজকে পুলিশ ছিল, কিন্তু সে পুলিশের আচরণ মোটেই সন্তোষজনক ছিল না। পুলিশ বরং আমার সঙ্গী সাথীদেরকে নিবৃত্ত করে এবার ভাবতে পারেন, তারা আরো সুযোগ পেয়েছে। আমার পাশেই একটা ছেলে, ওনার সঙ্গে যে পুলিশ ছিল, ওই পুলিশও ওনার পক্ষে কাজ করে নাই। যারা আক্রমণ করছে তাদের পক্ষেই নাকি ছিল। এটা কোনো কথা? ওনার মুখেই তো শুনলেন। এখানেই শেষ? এটা তো একজন এমপি দেখাইলাম, একটু সময় দেন আরেকজনের দেখাই। হ্যাঁ, আমার প্রিয় মানুষ আমির হামজা সাহেব, ওনার কি অবস্থা? ওনার এলাকায় 100 থেকে 150 বাড়ি ভাঙচুর হয়েছে মধ্যরাতে, আর উনি ওই এলাকা দেখতে আইছে। অপরাধ একটাই, জামাতে ইসলামকে কেন ভোট দিল, এই অপরাধে। তাদের ঘরের মালামাল, মিটার সহ কিন্তু তারা লুট করে নিয়ে যায়। আহারে, কেন ভোট দিলি? এটাই অপরাধ। কি করবেন বলেন? দেখেন, অনেক আগে বলছিলাম না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। জামাতে ইসলাম ক্ষমতায় আসে নাই ভাই, ভালো হয়েছে। উপরালা এটাই চাইছে। আসলে কি হইতো জানেন? এই দুইটা বড় দল মিলা চারিদিকে ঝাঁপায়া পড়তো, কেউ রুখতে পারতো না। এই যে বললাম না, পুলিশের আর্স কাইরা নিয়ে চলে গেছে দিনে দুপুরে, মানে সকাল বেলায়। কেউ রুখতে পারতো না। দেশে গৃহযুদ্ধ হয়ে যেত তো ভাই। হ্যাঁ, জামাত ক্ষমতা আসলে কেউ মাইনা নিত না। কি বলতো জানেন? জঙ্গিরা ক্ষমতায় চলে আসছে, তালেবানরা ক্ষমতায় চলে আসছে।
আর পার্শ্ববর্তী দেশের মিডিয়া ঝাঁপায় পড়তো, আর দেশের ভিতরে তো ভাই আছেই ওরা, তাই না? তখন দুই দল এক হইয়া এই জামাতকে সাইজ করে ফেলাইতো, জামাত টিকা কঠিন হয়ে যেত। কেন কঠিন হইতো? ওনাদেরকে তো প্রশাসন হেল্প করতে হবে, পুলিশ, র্যাব, আর্মি সবাই তো হেল্প করতে হবে। বর্তমানে কি হেল্প করতেছে না? নিশ্চয়ই হেল্প করতেছে। ওই যে জঙ্গল সলিমপুর, চিটাগাংয়ের জঙ্গল সলিমপুর, আজকে দেখলাম 4000 আর্মি পুলিশ একসঙ্গে ঢুকতেছে। মনে হইতাছে কি জানেন, জঙ্গল সলিমপুর অন্য কোন দেশ, বাংলাদেশের বাইরে ওইটা দখল করতে যাইতাছে, এরকম ব্যাপার। ওর ভিতরে নাকি ঢুকতেই পারতো না আগে। কিছুদিন আগে ওই যে এক র্যাব বাইরে মাইরা ফালাইলো না, দেখছেন না? ওই জঙ্গল সলিমপুর। এটা নিয়ে সিনেমা বানানো উচিত। নামটা কি? জঙ্গল সলিমপুর। বাপ রে বাপ, ঠিক নাম কইলাম কিনা জানি না, ভুল হইলে একটু লেখা জানায়েন। যা, যেটা বলতেছিলাম, একজন এমপি, মানুষের ভোটে পাস করা একজন এমপি, তার নিজের এলাকায় অসহায়, যারা ভোট দিছে তারা তো ওনার পিছনে সব দাঁড়াইলে তাহলে তো মারামারি রেগা যায় ব্রাহ্মণবাড়িয়ার মতো, কিন্তু তা তো আসবে না। যারা ভোট দিছে ভাই, তারা মারামারি আর ধরাধরির মধ্যে যাবে না। এগুলো নীরব ভোটার, ভালোবাসাটা নীরবে জানাইছে, একটুখানি টের পায়া ফেলাইছে। ওই যে 100 থেকে 150 বাড়ি ঘর ভাঙ্গা ফেলাইছে। আমির হামজা সাহেব সব ঘুরা ঘুরা দেখতেছে, মিটার খুলে লয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে, মেয়েদের গায়েও হাত তোলা হয়েছে, কিন্তু কে বিচার করবে? ডক্টর ইউনূস স্যারের সরকারের সময় আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, আরে বেচারা হাসি মুখে সবকিছু নিত, পোলাপানের মতো কথা বলতো, তাও কিন্তু কথা বলতো, একটা সান্ত্বনা দিত। আপদ বিপদের মধ্যেও মানুষ কিন্তু একটা বিনোদন খুঁজে পাইতো ওনার কথা থেকে, একটা বিনোদন খুঁজে পাইতো। কিন্তু বর্তমানে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু গুরু গম্ভীর। উনি গুরু গম্ভীর ভাবে বলছে মব টব আর মাইনা নেওয়া যাবে না। এবং এই যে আইন শৃঙ্খলার যে বর্তমান এই অবস্থা নিয়ে যে কেউ ওনাকে প্রশ্ন করবে এমন সাংবাদিক বাংলাদেশে আছে কিনা জানি না, হয়তো করছে, আমার চোখে পড়ে নাই, কিন্তু সবাই চুপচাপ। আমার তো মনে হয় সবচেয়ে বেশি বড় কাজ বর্তমানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর, এবং ওনাকে সব মন্ত্রী মিলা ওনাকে এখন সহযোগিতা করা উচিত। কারণ আইন শৃঙ্খলা ভাই একদম ভাঙ্গা পড়তেছে। এই ঈদের আগ পর্যন্ত আরো অনেক অঘটন ঘটবে, কারণ টাকা লাগবে, টাকা, সবাই টাকার দরকার, জোর করে ছিনায় নিতে হবে। তো এর মধ্যে তো দেখছেন মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হইতেছে, বহু ঘটনা ঘটে গেছে। আজকে একটা ভিডিও দেখলাম, এক বোন তার অফিসে যাওয়ার জন্য, তাকে 6টা থেকে 6:30 অফিসে যাইতে হয়, উনি রাস্তা দাঁড়ায় আছে, একটা প্রাইভেট কার আগে গেল, পিছিয়ে আসলো, তারপর একটা টাইমে তারা জোর কইরা উঠায় নিয়ে যাইতে চাইলো, সে চিৎকার কইরা দৌড়ে বাঁচছে। এরকম অবস্থা হয়ে গেছে। সারা বাংলাদেশকে জানেন সিসি ক্যামেরার আওতায় আনতে হবে, তাড়াতাড়ি আইন শৃঙ্খলা উন্নতি করতে হবে। মানুষ হতাশ হয়ে পড়তেছে, কারণ আপনারা আমাদেরকে বিশ্বাস করতে বাধ্য করছিলেন যে নির্বাচিত সরকার আসলেই দেশে শান্তি ফিরে আসবে। নির্বাচিত সরকার তো আসছে, আপনারা আপনাদের হানিমুন টাইম কাটাইতেছেন, আর আমরা তো ভাই জানের ভয়ে পালায় বেড়াইতেছি, তাই না? এরকম হয়ে গেল না ব্যাপারটা? ওই হানিমুন ক্যান্সেল কইরা তাড়াতাড়ি দেশের আইন শৃঙ্খলা ঠিক করেন। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দরকার মানুষের নিরাপত্তা। মানুষের নিরাপত্তাটা দেন। নিরাপত্তা না দিলে জুলুম বাড়তে থাকবে, আর জুলুম যখন বাড়তে থাকবে, যাদের উপরে জুলুম হবে তারা কিন্তু উপরের দিকে তাকাবে। একটা কথা মনে রাখবেন, গত 3টা নির্বাচন, শেখ হাসিনার আমলের 3টা নির্বাচনের পর আমরা ভাবছিলাম অন্যরকম একটা নির্বাচন পাবো, একদম ফ্রেশ একটা নির্বাচন পাবো। ডক্টর ইউনূস স্যার দিতে ব্যর্থ হয়েছে। ডক্টর ইউনূস স্যারের চেয়ে বড় ব্যর্থ হয়েছে কে? বর্তমান নির্বাচন কমিশনার। উনাকে জবাবদিহি করতে হবে। দেখেন ভাই, টোটাল ভোট আছে না, টোটাল ভোটের চেয়েও বেশি ভোট পাওয়া গেছে। মানে কাগজপত্রের হিসাবে যতগুলো ভোট পড়ার কথা, তার চেয়েও 74-75 লক্ষ ভোট বেশি পাওয়া গেছে। এর পিছনে কারণ কি? এটা জবাবদিহি তো তাকে করা উচিত, কিন্তু কে জবাব চাইবে? সরকারেরই তো চাওয়া উচিত, তাকে তো জবাব দিতে হবে। এই 74 লক্ষ অতিরিক্ত ভোটটা কই থেকে আসলো? আসলে এত জবাব কই থেকে দিব? চারিদিকে তো খালি প্রশ্ন আর প্রশ্ন। শান্তি নাই ভাই। শান্তি নাই কেন জানেন? ওই যে জনগণের অধিকারটা ছিনিয়ে নিছে মানুষের ভিতরে, না ভাই ভয় ঢুকে গেছে। হায়, ওই আগের সরকারের মতো নাকি? আগের বলতে ওই আগের সরকার, ইউনূস সরকার না, ওই আগের সরকারের মতো হয়ে গেল নাকি? তলে তলে হাত মিলায়া ওই আগের মতোই কি জোর করে দেশ চালাবে? ভাই, জোর করেই তো দেশ চালাইতেছে। কারণ
সংবিধানের উপরে জনগণ, এই কথাটাই তো আমরা জানতাম, কিন্তু এখন কি জানতেছি? না, আমরা সংবিধানের দাস, আমরা হলাম সংবিধানের কৃতদাস, এই তো বুঝাইতে চাইতেছেন, আর তো কিছু না। কিন্তু এই জায়গা থেকে কি ভালোবাসা পাইতেছেন না বদদুয়া পাইতেছেন? একটা কথা মনে রাখবেন, ভালোবাসার জবাব ভালোবাসা, আর ঘৃণার জবাব ঘৃণা। এইটুক মনে রাখলেই যথেষ্ট। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।